আমি প্রশ্নটি রাখছি, আমি স্যার এই প্রশ্নে আসবো। গোলাম মোল্লা রনি, আপনার কাছে যেতে চাই সেই জায়গাটা। আমি শুরুতেই বলছিলাম এই সংকটে একটা রাজনৈতিক মীমাংসা আসলে হওয়া দরকার কিনা, কারণ জাতি একদম মনে হচ্ছে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের মুখোমুখি অবস্থান, কিন্তু অর্থনীতি থেকে শুরু করে প্রচণ্ড সব খাতেই বিপর্যয় দেখা যাচ্ছে, এটা তো চরম সত্য। ধন্যবাদ সুমা। এখানে মূল ব্যাপারটা হলো যে রাজনৈতিকভাবে মীমাংসা করার জন্য রাজনীতি জানেন, রাজনীতি বুঝেন এবং রাজনীতির উইজডম মানে প্রজ্ঞা যাদের রয়েছে, দেশপ্রেম থাকতে হবে এবং প্রজ্ঞার সম্পন্ন মানুষ থাকতে হবে, উদারতা থাকতে হবে। এখন বাংলাদেশের রাজনীতিতে সেটা আছে না না আছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আওয়ামী লীগের যারা লোকজন তারা তাদের প্রতিপক্ষকে কি বলে, প্রথম বলে এরা ওই স্বাধীনতা বিরোধী শক্তি, ৭৫-এর অপশক্তি, খুনি জিয়ার দল, ক্যান্টনমেন্টে পয়দা হওয়া একটি দল, তারপরে হাওয়া ভবন থেকে উৎসরিত হওয়া, হাওয়া ভবন থেকে জন্ম নেওয়া একটা দল। বাংলাদেশে যারা আছে বিএনপির যারা বড় বড় নেতা, তারা কাজই করে লন্ডন থেকে তারেক জিয়া যে কথাগুলো বলে দেয় সেই কথাগুলো তারা শুধু পড়ে, রিড করে, দে হ্যাভ নাথিং। তারা ঠাট্টা করে আরও বলে যে লন্ডন থেকে ওহি আসে, এই ধরনের কথাবার্তা প্রতিপক্ষ সম্পর্কে বলে। তাহলে আপনি ধরে নেন যারা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা মনে করছে তাদের প্রতিপক্ষের মধ্যে রাজনীতির র নেই, পলিটিক্সের পি নেই, ইটস এ পার্টি, এর পুরোটাই এর মধ্যে খুন আছে, জখম আছে, ৭১-এর ধর্ষণ আছে, রাজাকার আছে, আলবদর আছে, আর শামস আছে, লেখা নাই পড়া নাই, দুর্নীতি, সমস্ত কিছু, নফরত নাফরত, শুধু ঘৃণা ঘৃণা। এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে। বিএনপির লোকজন কি মনে করছে আওয়ামী লীগ সম্পর্কে? বিএনপির লোকজন মনে করছে যে এই দলটি দিল্লি থেকে যা লিখে দেয় তা শুধু পড়ে। এই দলে যারা প্রোটেক্ট করে রাখে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে সব দিল্লির লোক, দাদাদের লোক। দাদাদের হুকুমের বাইরে এদের একটা পো অথবা একটা পা এই শব্দ করার ক্ষমতা আওয়ামী লীগের কোনো লোকের নাই। আজকে যদি দাদারা তাদের উপর থেকে আশীর্বাদ নিয়ে যায়, 1 মিনিটের মধ্যে তারা যে কোথায় পালাবে তার কোনো ইয়াত্তা নাই। এরপরে আওয়ামী লীগের যারা বিরুদ্ধ পক্ষ লোকজন, তাদের বক্তব্য হলো যে দেশটা তো এখন বাংলাদেশ নেই, এটি ভারতের অঙ্গরাজ্য হয় হয় এরকম একটা ভাব। এই অভিযোগ তো করে একজন দুজন নয়, লক্ষ লক্ষ লোক। তারা আরও বলে, ভয় দেখায় যেটা একসময় সিকিম হয়ে যাবে। তারা ভয় দেখায় এটা কাশ্মীর হয়ে গেছে, আলটিমেটলি কাশ্মীর হয়ে গেছে। তারা বলে যে এটা হায়দ্রাবাদ হবে কবে। এই যে কথাগুলো বলছে, বলতে 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 যখন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আসে, তারা কাউকে বলতেছে ও হলো মুরগি, হাইব্রিড মুরগি, ও হলো কাউয়া। মানে এইভাবে তারা বিভিন্ন মানুষকে উপাধি দিচ্ছে যে দিস ইজ এ কাউয়া। এরপরে আরও যেসব অশ্লীল প্রাণী আছে এই প্রাণীর নাম দিয়েও এই আওয়ামী বিরোধী শক্তিগুলো বড় বড় নেতার নামের সাথে সাথে ওইগুলো উপাধিগুলো দিয়ে দিয়েছে। তাহলে আপনি দেখুন যে আওয়ামী বিরোধী যে শক্তিগুলো আছে তাদের সংখ্যা যাই হোক না কেন, তারা আওয়ামী লীগের মধ্যে একজনকেও শ্রদ্ধা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না, একজনকেও রাজনীতি করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। তাহলে সেখানে রাজনৈতিক মীমাংসা হবে কি করে? তার মানে দেশে কি একটা রাজনৈতিক সংকটকাল চলছে? শুধু সংকট নয়, এখানে রাজনীতির মহামারী চলছে, রাজনীতির দুর্ভিক্ষ চলছে, রাজনীতির অকাল চলছে এবং গণতন্ত্রের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব যে শুরুটা হয় ভ্রূণ থেকে, সেই গণতন্ত্রের যে ভ্রূণটুকু এই বাংলাদেশে তৈরি হয়েছিল 1971 সনে, এটা এখন সেই ভ্রূণটা আইসিইউতে আছে। মানে গণতন্ত্রকে কোনো প্রাণ বা শক্তি সম্পন্ন কোনো একটা জিনিস এটা বলা যাচ্ছে না। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই গণতন্ত্রের যে ভ্রূণটা তৈরি হয়েছিল এটি এই সময়টাতে এসে এখন আইসিইউতে আছে। তার মানে রাজনীতির একটা মহামারী চলছে আপনি বলছেন, এবং যে রাজনৈতিক মীমাংসা সেটাও সম্ভব না, অসম্ভব। কারণ দুটো দেওয়াল যেভাবে তৈরি হয়ে আছে, এই আইস ব্রেকিংটা করবে কে? এই আইস ব্রেকিং এটা। কিন্তু আমি যেটা জানতে চাই, আরেকটু আমি আসছি আপনার কাছে, কিন্তু যেটি হচ্ছে একটা চলমান সংকট আছে। আপনি আজকে হয়তো দেখেছেন যে বিভিন্ন জায়গায় সারা দেশে বিচ্ছিন্নভাবে আবার ছাত্ররা দাঁড়িয়েছে, তাদের দাবি আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের দাবি তো মেনে নিল, এবং তাদের একটা অংশকে আমরা দেখেছি যে হসপিটাল থেকে ডিবি প্রধান যারা আছে, ডিবি
তাদেরকে তুলে নিরাপত্তা হেফাজতের কথা বলে নিরাপত্তা হেফাজতে ডিবি ভবনে নিয়ে গেছে এবং তারা গতকালকে তাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করেছে এবং সেই কর্মসূচি প্রত্যাহারকে নিয়েও একটা বড় সমালোচনার জায়গা তৈরি হয়েছে। এটা মন থেকে দিল নাকি বাধ্য করে দেওয়া হলো? আজকে আবার তার পরিবাররা সকলে ডিবি অফিসে যে দেখা করেছে এবং পরিবারের সকলে বলেছে যে তারা স্বেচ্ছায় দিয়েছে, তাদেরকে কেউ অস্ত্র টস্ত্রের মুখে জিম্মি করে ওই বাচ্চাদেরকে কেউ বলেনি যেটা তোমরা বাধ্য করো। কিন্তু এই সমালোচনার মাঝখানে আদালত যেটা বলেছে যে টিবি প্রধানের কার্যালয়ে যে তাদের যে খাওয়ানোর ছবিটা জাতি দেখলো, দেখানো হলো, সেটা একটা জাতির সঙ্গে মশকরা করা হয়েছে। এই জায়গাটা একটু জানতে চাই। আমি আপনার শেষ কথার সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত। প্রথমত রাষ্ট্র ব্যবস্থায় এখন অনেকগুলো প্রতিষ্ঠান একটা সুপার নিউমারি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে, বিশেষ করে পুলিশ। আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি ইন 1953 সনে। আপনি জানেন যে পাকিস্তানের আইজির ডেজিগনেশন ছিল সিভিল সার্ভিসে একজন জয়েন্ট সেক্রেটারির সমপর্যায়ের। আর এখন আইজি সাহেবকে তুলতে তুলতে সিনিয়র সচিব বানিয়ে শুধু রাখা হয়নি, বেনজির সাহেবের মতো লোকজন যখন আইজি ছিলেন তিনি মনে করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতেও তিনি বড়। তো এই যে একটা মানে রাষ্ট্রের মধ্যে একটা ভিন্ন রাষ্ট্র তৈরি করা, সার্ভিসের মধ্যে একটা ভিন্ন সার্ভিস তৈরি করা এবং তাদের মধ্যে একটা উন্নাসিক ভাব, এটা পুলিশের মধ্যে চলে আসছে গণতন্ত্রের দুর্বলতায়। 2 নম্বর হলো কতগুলো পদ, যেমন থানার ওসি, জেলার এসপি, এই যে মহানগর পুলিশের যে গোয়েন্দা বিভাগের যিনি যুগ্ম কমিশনার, কিন্তু দেখেন সাইকোলজি কোন পর্যায়ে চলে আসছে, তাকে বলা হচ্ছে ডিবি হারুন, ডিবি প্রধান। তো এই যে ডিবি প্রধান, এবং মনে হচ্ছে যে বাংলাদেশের পুলিশের কর্মকাণ্ড বলতে ওই ডিবি অফিস ছাড়া, এর আগে শুধু এটা হারুন বলে কোনো কথা না, হারুন আগে মুনির ছিল, একই অবস্থা। মনে হতো যে বাংলাদেশের পুলিশ বলতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে দপ্তরটা আছে ওটার বাইরে পুলিশের কোনো কার্যক্রম নাই। ছবি কেন দেখাতে হবে? এটা কি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা তৈরি করা? মানে প্রথমত হলো যখন একটা মানুষ অ্যাক্টিং করে, সবসময় অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং করে, তখন এই ওভার অ্যাক্টিং এবং অ্যাক্টিং করতে করতে কোনটা যে ধরা খেয়ে যায় এবং কোনটা যে ধরা পড়ে যায় এটা কেউ বলতে পারে না। এখন ওই অফিসগুলোতে যা কিছু হচ্ছে, মানে পুলিশের শুধুমাত্র হারুনের যে অফিস তা নয়, আরও অনেক অফিসগুলোতে যা কিছু হচ্ছে, এইগুলো নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে, অনেক ক্ষোভ আছে। এখানে জাস্টিস চৌধুরী আছেন, ওনার আইনের একটা খুব ভালো ভাষা আছে যে বিচার শুধু হলেই হবে না, বিচারটা এমনভাবে হতে হবে যেন বিচার হয়েছে লোকজনের মনে বিশ্বাস জন্ম নেয়, অর্থাৎ জাস্টিস বিলিভড হতে হবে। এখন ডিবির যিনি হারুন সাহেব আছেন তিনি তাদেরকে খাইয়েছেন, ধরে নিলাম একের আপন ভাইয়ের মতো কোলে নিয়ে তাদেরকে চুমা দিয়েছেন, তারপরে শেষে বলেছেন ওরে আমার লক্ষ্মী সোনা ভাইরে, তোমরা এই কদিন রাজপথে কত কষ্ট করেছো, এখন তোমাদের পিছনে জামাত লেগে গেছে, বিএনপি লেগে গেছে, তোমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, ওরে সোনারে আসো আমার বুকে আসো। একে আমি ধরে নিলাম যে এইরকম ভালোবাসা নিয়ে জনাব হারুন তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসছে। আনার পরে মহব্বতে, প্রেমে, ভালোবাসায় তিনি তাদেরকে চুমা দিয়েছেন, জড়িয়ে ধরেছেন, তাদের সুন্দরভাবে বসিয়েছেন। এরপরে ঢাকা শহরের সবচেয়ে সুন্দর মোরগ পোলাও, আহার এই ছেলেগুলো কতদিন যাবৎ খায় না, একটা টেনশনে আছে, তাদেরকে নিজ হাতে তিনি মোরগ পোলাও খাইয়ে দিয়েছেন, তাতে কোনো অনেস্টি নাই। অ্যাজ ইট ইজ ওই যে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের বাবা মাও যে স্নেহ ভালোবাসা ওদেরকে দেয়নি, তার চেয়ে বেশি স্নেহ ভালোবাসা জনাব হারুন সাহেব তাদেরকে দিয়েছেন, ধরে নিলাম। কিন্তু বাস্তবতা হলো আমরা যারা দেখছি আমাদের এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না, আমাদেরকে মনে হচ্ছে এর মধ্যে চক্রান্ত আছে, এর মধ্যে অসততা আছে, এর মধ্যে যাকে বলা হয় আরো অনেক কিছু আছে আনসিন। এই যে সাধারণ মানুষের যে অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে সেই ব্যাখ্যাটা আপনি দিলেন কেন, কিন্তু সেই অবিশ্বাসের জায়গাটাতে একটা তো মাত্রা যোগ করে দিল হাইকোর্ট আদালতের এই জায়গাটা। না, আমাদের আদালত তো এখনো আমি মনে করি কতগুলো জায়গায়, ইভেন পুলিশ, আমি বলি পুলিশ, ডাক্তার এবং উকিল এবং আদালত, এর বাইরে আসলে কোন একটা রাষ্ট্র ব্যবস্থা যেতে পারে না, ঘুরে ফিরে আসলে আলটিমেটলি বিপদে পড়লে তাদের কাছে আসতে হয়। এখন বিচার বিভাগ নিয়ে অনেক কথা হচ্ছে, নিম্ন আদালত নিয়ে অনেক কথা হচ্ছে, আইন মন্ত্রণালয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু শেষমেশ গিয়ে কিন্তু বিচারকদের কাছেই যেতে হয়। এবং এখনও দেখেন এই সময়টিতে, এই চলমান এই সময়টিতে যুগান্তকারী
যদি আপনি 10টি ঘটনা বাংলাদেশে ধরেন একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলেছে গত কয়েক মাসে, এসব কিন্তু জুডিশিয়ারি থেকে এসছে। এই বেনজিরের ঘটনা ধরেন, মতিউরের ঘটনা ধরেন, ইভেন এই যে একটা কিশোর ছেলেকে নীল আদালত থেকে ছেলেটাকে রিমান্ডে নিয়ে যাওয়া, সেটা তো আদালত নির্দেশ দিয়েছে যে অবশ্যই এটা উচিত ফলে হয়নি। আমি মনে করি আদালত যে বক্তব্যটা দিয়েছে এটি জাতির বিবেকের সঙ্গে তারা কমপ্লাই করেছে। তার মানে গোলাম মোল্লা রনি, আদালত কি মানুষের পালসটা বুঝতে পারছে? আদালতের সবসময় বুঝতে পারে না, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গাতে, যেমন দেখা গেল যে আমাদের মহামান্য প্রধান বিচারপতি তিনি এই যে কোটা বিরোধী আন্দোলনের যে প্রেক্ষাপটে যে শুনানিটা করলেন যত দ্রুততার সঙ্গে, এবং এখানে সংবিধানের যে আর্টিকেলটাকে ব্যবহার করা হলো এবং যেভাবে তারা যত দ্রুততার সাথে করলো, আমি মনে করি যে ইটস এ ওয়ান অফ দ্য স্মার্ট ডিসিশন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারফরমেন্স অফ আওয়ার জুডিশিয়ারি। তার মানে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে কিংবা তৈরি হচ্ছে? না, তৈরি করার জন্য সময় তো একটা শুনতাম আমরা অনাস্থা সুশাসন নেই, আইনের শাসন নেই। মূল ব্যাপার হলো এখানে বিচার বিভাগের সাথে ঢালাওভাবে এটা খুব স্পর্শকাতর, আমাদের এই কথা বলা যাবে না। মানুষ যখন বিপদে পড়ে এবং বিপদে পড়ে বিচার বিভাগের কাছে গিয়ে যখন সে আশ্রয় লাভ করে, ওই সময় তার মন মানসিকতার উপর নির্ভর করে যে কি আছে। এখনকার মানসিকতা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি যেভাবে চলে, আওয়ামী লীগের মানুষ যেভাবে ডাল ভাত খায়, বাংলাদেশের সব জায়গার লোকজনই ওইভাবে ডাল ভাত খেয়ে বেঁচে আছে। এর বারে আমি আর কিছু বলতে পারবো না। সবাই ডাল ভাতই খাচ্ছে, মানে কারো কপালের মাংস পোলাও জুটছে না। মাংস পোলাও মানে আওয়ামী লীগ যদি মাংস পোলাও খায়, তারাও মাংস পোলাও খাচ্ছে। এটাই তো সমতাই তো সবাই চায়, তুই ডাল ভাত খাবি আমরাও খাবো, তুই মাংস খাবি আমিও খাবো। এটাই সবাই মনে করে যে এখানে সমতা। সবাই আচ্ছা সমতা